সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। ফেনীর নুসরাত, মাগুরার আসিয়ার পর ঢাকার শিশু রামিসা হত্যাকাণ্ড দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গত 16 মাসে দেশে 522টি শিশু হত্যার শিকার হলেও বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে সাজার হার মাত্র 3%। এই বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলেছে কিনা সেই প্রশ্ন এখন সর্বত্র। আইনের সঠিক প্রয়োগ ও সামাজিক প্রতিরোধ কি তবে ব্যর্থ হচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের সম্পাদকীয়। নারী শিশুর প্রতি সহিংসতা কেন? এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য বিএনপি, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনি দুজনকে স্বাগত। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। সরকারের 100 দিনের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের সূচনা। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নৈরাজ্যের অপচেষ্টা একটি গোষ্ঠী, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চঘাট থেকে যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীরগতিতে ভোগান্তি। বগি উপচে ট্রেনের ছাদেও যাত্রী। সড়কে একদিনে ঝরল 29 প্রাণ। টাঙ্গাইলে রড বোঝায় ট্রাক উল্টে নিহত 15। বগুড়ায় মা ও মেয়ে, কিশোরগঞ্জের সন্তানসহ দম্পতি নিহত। মানিকগঞ্জে লরির সঙ্গে সংঘর্ষে বাসে আগুন। হামে একদিনে ফের সর্বোচ্চ 17 শিশুর প্রাণহানি। নতুন ভর্তি 1224। টিকাদানের পরও কমছে না সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব ধরনের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। এবং ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট মাঝারি গরুর, বাড়তি দামের অভিযোগ। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনিয়াপা, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে রামিসা ধর্ষণের পর মানে আমাদের সমাজে নানা ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, এবং এই একটা ঘটনার পরপরই আমরা দেখি আরেকটা ঘটনা নতুন করে, মানে বিষয়টা সবার ভেতরে একটা উদ্বেগের তৈরি করেছে। তো হঠাৎ করে নারী শিশুর প্রতি এই সহিংসতাটা কেন বাড়লো, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, গত 4টা টার্ম নির্বাচন কিংবা ভোট কিছুই তো হয়নি। এমনভাবে দলীয়করণ এমনভাবে করা হয়েছিল ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটার সময়ে, যেই কারণে যে ট্রানজিশনের ভিতর দিয়ে আমরা গিয়েছি, গণ অভ্যুত্থানে এই যে হাজার হাজার ছাত্র জনতার আপনার জীবন, এবং এখনও আজও প্রায় 40,000 ছাত্র তারা আপনার আহত অবস্থায় আছেন, অন্ধত্ব বরণ করেছেন, শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা, এবং যারা গিয়েছে পালিয়ে গিয়েছে আপনার 5ই আগস্টে, তারা তো বসে নাই, কারণ তারা তো অসম্ভব রকমের দুর্নীতি করে অর্থনীতি সহ সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন তাদের হাতে তো বহু আপনার অবৈধ টাকা পয়সা আছে। তারা তো সবাই শুধু ভারতে গিয়ে বসে আছে তা না, অনেকে তো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, আমেরিকা, ইউরোপ সহ রাশিয়ান বেল্টেরও বহু দেশেই তারা গিয়েছে শুনেছি। তো সেখানে গিয়ে তারা এইসব পাবলিকের ট্যাক্সের পয়সায় বিভিন্ন পিআর ফার্ম বলুন, বিভিন্ন লবিস্ট ফার্ম, আমরা অতীতেও আপনি দেখেছেন সাক্ষী প্রমাণ সহ পত্রিকায় রিপোর্ট হয়েছিল যে একটা না একের অধিক লবিস্ট ফার্ম আওয়ামী লীগ যখন শেষের দিকে ক্ষমতায় থাকতে ওই কয়েক বছরেই আমরা জানতে পেরেছিলাম। তো এই রকম একটা অবস্থায় একটা নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখে। তো সেই নির্বাচনের পরে একটা সরকার গঠন করা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে। তো এটা তো আমাদের একটা দীর্ঘদিনের চাওয়া ছিল, কিন্তু তাদের চাওয়া হচ্ছে নৈরাজ্য, যারা পতিত স্বৈরাচার তাদের চাওয়া হচ্ছে কি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়। শিশু এবং নারীর প্রতি আজকে যে সহিংসতা আমরা দেখছি, এখানে এটা পিওর কেবলমাত্র আপনার মনস্তাত্ত্বিক একটা বিষয়, নাকি কেবলমাত্র একটা সামাজিক একটা অসম্ভব রকমের জঘন্য একটা ফেজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি? এটা তো আসলে একটা বহুমাত্রিক আপনার সমস্যা। এখন একটা কোনো নির্দিষ্ট কারণে এটা ঘটেছে সেটা আমরা আসলে মনে করি না। এখানে মন মানসিকতা, বিকৃত মানসিকতার ব্যাপার আছে, অর্থনৈতিক পরিস্থিতি বলি, সমাজ ব্যবস্থা বলি, আইনের প্রয়োগ বলি, সবকিছু সহই।
এখন আমাদের এই সমাজটা তো পিতৃতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা। এখন এই রকম একটা সমাজ ব্যবস্থা, এটা তো জেন্ডার বেসড ভায়োলেন্স হিসেবে দেখা হয়, যে নারী শিশু অনেক সময় দেখা হয় যে এটা পুরুষের অধীনস্থ, কিংবা আমরা নারীরা অপেক্ষাকৃত দুর্বল ফিজিক্যালি বলুন। এখন এই রকম ক্ষমতার ভারসাম্যহীনতা, সহিংসতার একটা ভিত্তি আপনার তৈরি করে কিনা সেটা দেখবার ব্যাপার আছে। আর লিঙ্গভিত্তিক বৈষম্য তো অবশ্যই আছে, যে ছোটবেলা থেকেই একজন ছেলে কিংবা একজন নারী মেয়ের মধ্যে যে একটা বৈষম্যমূলক আচরণ আজও, যে একজন পুরুষও ইট ভাঙছে, একজন নারীও ইট ভাঙছে, কিন্তু বৈষম্যটা মজুরির বেলায় আজও আছে। তো সামাজিক একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, এবং সেই সাথে বিচারহীনতার যেই সংস্কৃতি, দেখেন আমরা অতীতে সাগররুনি হত্যা বলেন কিংবা ত্বকী হত্যা মামলা বলেন, এইরকম অসংখ্য, আসিয়ার মামলাটার বিচার কিন্তু বিচারিক আদালতে হয়েছে, কিন্তু উচ্চ আদালতে উচ্চ আদালতে এটা ডেথ রেফারেন্স, সেটা তো আপনি জানেন যে এটাকে কনফার্ম করতে হয় যখন এক রাষ্ট্র একজন মানুষের জীবন নিয়ে নেবে, মানে মৃত্যু। তো সেখানে আইনের শাসন হচ্ছে যে উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের দুটো বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগেও সাজাটা বহাল থাকে যদি মৃত্যুদণ্ড, সেটাকেই যদি আবার রিকনফার্ম করা হয় আপিল বিভাগে নিষ্পত্তি হয় মৃত্যুদণ্ডের সাজার ঘোষণার মাধ্যমে, তখনই কেবল সাজাটা কার্যকর করা হয়। তো আপনি জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচারক স্বল্পতা আছে, যে কারণে আমাদের আপিল বিভাগে দুটো কোর্ট থাকার কথা, কিন্তু আজকে আপিল বিভাগে কিন্তু একটা কোর্ট। ওই কারণেও আপনার একটু বিচারের যে গতি সেই ব্যাপারটা আছে। আর একটা আছে আমাদের সমাজে যে ভিকটিম ব্লেমিং, যে আমি কিরকম কাপড় পরেছি, আমি নারী দেখেও যে বাঁধনের মনে আছে আপনার একটা এইরকম একটা বিষয়ও আমাদের মনস্তাত্ত্বিক একটা জায়গায় কারণ হিসেবে দাঁড় করাতে চায়। কিন্তু আমরা মনে করি না যে দেখেন সহিংস আচরণ করা এটা তো সহনশীলতার অভাব বলেন কিংবা পরিবারের নীতি নৈতিকতার যে সামাজিক অবক্ষয়ের একটা অবশ্যই, কারণ এটা তো ইন্টারনেটের যে অপব্যবহার মোস্তফা ভাই, পর্নোগ্রাফির যে বিস্তার, এবং সেই সাথে সুস্থ বিনোদনের অভাব আছে আমাদের, চিত্ত বিনোদন সুস্থভাবে। এখন তরুণ এবং কিশোর তারা একটা বিকৃত আপনার যে মানসিকতা, এটা তো তাদের মধ্যে এক ধরনের অপরাধ প্রবণতা তৈরি করছে, এবং মাদকাসক্তি এটা তো সবচাইতে অন্যতম বড় একটা কারণ, যে ইয়াবা বলুন কিংবা ফেন্সিডিল, আমাদের বন্ধুর দেশে ওই ফেন্সিডিল বানিয়ে এইদিকে পাঠিয়ে দেয় বর্ডারের কাছে। তো পারিবারিক সামাজিক সহিংসতার বড় একটা অংশের পেছনে মাদকাসক্তির মতন এইরকম ভয়ঙ্কর মাদকের যে প্রভাব, সেটা তো মানুষের আবেগ, মানুষের আচরণে একটা নেতিবাচক প্রভাব অবশ্যই তৈরি করে। আর আমি আইনের মানুষ হিসাবে বলি, আমাদের আইনি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, এবং সেই কারণেই আইনের প্রয়োগের যে দীর্ঘসূত্রিতা, এটা আমাকে খুব কষ্ট দেয়। কারণ কি, আমি তো সারা জীবন মহিলা শিশুদের নিয়ে কাজ করি, বহু মামলা আমার রিপোর্টেড, মানে বইয়ের মধ্যে পাতায়, কিন্তু বাস্তবে এটার কার্যকর যে প্রয়োগ সেটা হয়নি। ধন্যবাদ মনিরা শারমিন। আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে এই যে আপা বললো যে দীর্ঘসূত্রিতা আছে আইনের একটা প্রয়োগের ক্ষেত্রে, তো আমরা একটা পরিসংখ্যানে দেখলাম যে 70% মামলায় জামিন পেয়ে যাচ্ছে অভিযুক্ত, এবং 3% সাধারণত বিচার হচ্ছে। তো এই যে বিচারের যে কম হচ্ছে এবং আসামিরা জামিন পেয়ে যাচ্ছে, এইটাকে আপনি কীভাবে, এটা কি কার ব্যর্থতা, কার এখানে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ-আলোচক মুন্নি আপাকে শুভেচ্ছা। প্রথমত, একজন নাগরিকের নিরাপত্তা এটা নিশ্চিত করবে সরকার এটা আইন করে হোক, বিচারিক ব্যবস্থার যে দুর্বলতা সেগুলো খুঁজে বের করে হোক। এবং এখানে তো নানান ধরনের কথা বলা হয় যে আমাদের এই যে মামলার, আমরা দেখলাম যে স্বয়ং আইনমন্ত্রী বলছেন যে আমরা কিভাবে এই দীর্ঘসূত্রিতা বন্ধ করব, আমাদের তো এত মামলা আছে, সেটা এখানে আপনারা কিভাবে করবেন, এটা আমরা কেমন করে জানবো? তাই বলে কি আমার নিরাপত্তা আপনি দিবেন না? মানে এত মামলা আছে, এটা তো আপনাদের একটা ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটির সমস্যা। আপনারা বিচারক নিয়োগ দেন, আপনারা আইনজীবী নিয়োগ দেন, মানে এটা তো ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটির জায়গা। সমস্যা তো আসলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই মামলা জটটা। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ততা তো অসুবিধা নাই, এখন সমাধান হবে। যে কোনো রাজনৈতিক, এত নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, এবং এই সরকারের সদিচ্ছাই তো এটা করতে পারে এই সরকার। তাহলে বরং আমি মনে করি যে এই সরকারের জনপ্রিয়তা অনেক বাড়বে তাহলে। এবং এই জায়গাতে তো এটা একটা মানে রাষ্ট্রে নারী ও শিশু, এটা মানে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, এটা তো ম্যান্ডেটরি ব্যাপার। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যা অবস্থা, কোনো নাগরিকই আসলে নিরাপদ না। কিন্তু এই যেভাবে করে ধর্ষণের যে ট্রেন্ডটা
আমরা দেখছি। আমরা তো ভেবেছিলাম যে এই যাকে নিয়ে আমরা রাস্তায় নামলাম, যে শিশুকে, রামিসাকে নিয়ে, আমরা এরপরে তো আর কোনো নাম গুনতে চাই নাই। এরপরে আরও দুটো নাম কিন্তু আমাদের মানে কি বলবো, ওয়াচ লিস্টে যুক্ত হয়েছে, যেটা নিয়ে আমি জানি না আবার আমাদের রাস্তায় নামতে হবে কিনা। এখন এই জায়গাগুলোতে এই দীর্ঘসূত্রিতা কিন্তু শুধুমাত্র মানে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি বা জামিন পেয়ে যাওয়া, আপনি দেখেন শুধুমাত্র এটাকে কিন্তু এফেক্ট করছে না, আরও অনেক বিষয়কে এফেক্ট করছে। কিভাবে? ধরেন এই যে দীর্ঘসূত্রিতার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বিচারের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে। আমরা আসলে এই একটা রাষ্ট্রে আইন, বিচার ব্যবস্থা এগুলো কেন থাকে হচ্ছে এই কারণেই যে একজনকে 10 জন হয়তো সম্ভাব্য অপরাধী, দুইজন অপরাধ করেছে, একজনকে শাস্তি দিয়ে দেখানো, বাকি 8 জনকে শিক্ষা দেওয়া। এই যে তোমরা যদি সম্ভাব্য অপরাধী হয়ে থাকো তাহলে দেখো এই বিচারটা নিশ্চিত করে আমাদের দেখানো যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু এরকম অবস্থা হবে। কিন্তু আপনি শেষ কবে একটা ধর্ষণের কার্যকারিতা, মানে তার যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটা কার্যকর শুনেছেন? শোনেন নাই, দেখেন নাই যে কাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমাদের কিন্তু সর্বশেষ একটা মৃত্যুদণ্ড মনে হয় কুষ্টিয়া মাগুরাতে হয়েছে। হ্যাঁ, ওই যে রায় হলো 29 দিনের মাথায়, সবচেয়ে কম সময়। কিন্তু দেখেন এইটা একটা ব্যাপার, সবচেয়ে কম সময়ে রায় হচ্ছে। আমরা আসিয়ার ক্ষেত্রেও দেখলাম যে তখন কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালের গঠন করে 90 দিনের মধ্যে যাতে এই ধর্ষণের বিচার মানে রায়টা হয়, সেটার জন্য কিন্তু একটা ট্রাইব্যুনাল করা হলো। কিন্তু এই দেখেন মানে রায় কার্যকর, মানে রায়টা আসলে কার্যকর হবে কখন? যেমন আসিয়ার মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এখন অনুভূতি কি, আপনি কি এখন খুশি আপনার মেয়ের প্রতি যে অনাচার হয়েছে, যে নিপীড়ন হয়েছে, সেটার একটা রায় হয়েছে? উনি বলছেন যে আমি আমার জীবদ্দশায় এই রায়টা কার্যকর হতে দেখতে পারবো কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবং আপনি দেখেন তনু হত্যা হয়েছে 2016 সালে, এখন 2026 সাল, 10 বছর হয়ে গেছে। এবং এর মধ্যে শুধুমাত্র আমাদের মানে আরও আমি যদি বলি যে 17 জন শিশু আমাদের মানে ওয়াচ লিস্টে আমাদের নাম শুধু যুক্ত হয়েছে, কিন্তু এই নামগুলো ছাড়া আমরা কিন্তু সেটার একটারও বিচার কার্যকর করতে পারি নাই। সেটার জন্যই আমি মনে করি যে এই যে রামিসা পর্যন্ত আমাদের কিন্তু আসতে হলো। এখন এই বিচার যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, বিচার কার্যকর হচ্ছে না, আমরা আসলে ভয় দেখাতে পারছি না সম্ভাব্য অপরাধীকে। আমরা কিভাবে ভয় দেখাতাম? যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে, দেখেন এখন কিন্তু আমরা রামিসাকে নিয়ে, রামিসার যে পরিস্থিতির মধ্যে আমরা লাশটা দেখেছি, খণ্ডিত মস্তক, বালতির মধ্যে মাথা এবং খাটের নিচে হচ্ছে দেহটা, এইটা কিন্তু আমাদের মনস্তত্ত্বে আছে। আমরা চোখ বন্ধ করলেই কিন্তু আমাদের এখনো গা শিউরে ওঠে। সুতরাং এই সেন্টিমেন্টটা আমাদের মধ্যে কতদিন থাকবে? রামিসার বাবা কিন্তু ভুল বলেন নাই। রামিসার বাবা কিন্তু বলেছে যে এরপরে আরো নানান ধরনের ইস্যু আসবে, তারপরে আমার মেয়ের এই বিষয়টা চাপা পড়ে যাবে। তাহলে এই যে এরপরে তো আসলে তো ঈদ আসছে, এরপরে এই যে আমাদের মনস্তত্ত্বে এই জিনিসটা কি আমরা মানে কতদিন মনে রাখতে পারবো? কিন্তু গভর্নমেন্ট তো সিরিয়াসলি এটা টেক করছে। হ্যাঁ, মানে এই যে দেখেন রায় দিবে 1 মাসের মধ্যে, কার্যকর হওয়ার ব্যাপারটা কিন্তু এখনো ওই দীর্ঘসূত্রিতার মধ্যেই আছে। বর্তমানে আপা আরো ভালো বলবেন যে বর্তমানে যেইভাবে করে যে মামলাগুলো আছে সেভাবে করে যদি আমরা রামিসার মামলাটা হিসাব করি, এখন থেকে এটা 8 বছর পরে এটার বিচার কার্যকর হবে। ক্যান ইউ বিলিভ দ্যাট? তাহলে আমরা এই যে এত সব সামাজিক সংগঠন এই মামলাটা এই যে দেখেন আপাও বলতেছেন যে এই মামলাটা এক্সপিডাইট করবে, এই মামলাটা, তাহলে আমরা এই ধরনের এটাই আমাদের আসলে নিয়ম করতে হবে, আইন করতে হবে এবং বিচারের কার্যকারিতার জন্য আপনার যেভাবে আপনার আলাদা বিচারক নিয়োগ দেন, আলাদা হচ্ছে ধর্ষণ মানে এই ধর্ষণ ইস্যুটাতে সিরিয়াসলি নেওয়ার জন্য আপনাদের হাইকোর্টে আপনারা আলাদা শাখা করেন এই নথি সংরক্ষণের জন্য, এবং এই ডিপার্টমেন্টটা পুরাই আলাদা করেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে শুধুমাত্র এই যে মানে ভুক্তভোগী যে নারী ও শিশু, আপনি দেখেন কয়জন যে ধর্ষক তার নাম আপনি জানেন? খুব বেশি নাম জানেন না। আমরা কিন্তু আসিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু হিটু শেখের নাম বারবার করে বলছিলাম যাতে মানুষ এটা জানে যে এ হচ্ছে অপরাধী। কিন্তু আপনি দেখেন, আপনি তনু থেকে শুরু করে এই রামিসা পর্যন্ত প্রত্যেকের নাম কিন্তু আমাদের মুখস্থ। মাঝখানে হীরামণি, তারপরে হচ্ছে আসিয়া, এই সবগুলো নাম কিন্তু আমাদের মুখস্থ। কিন্তু আমাদের কিন্তু যারা আসলে ভুক্তভোগী তাকে আমরা এক্সপোজ করছি। এখানে গণমাধ্যম এবং সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে যে আমরা ভুক্তভোগীকে কেন এক্সপোজ করছি। এবং আপনি দেখেন ভুক্তভোগীর নাম যেভাবে করে ফলাও করে প্রচার করা হয়, তার বাড়ির ঠিকানা থেকে শুরু করে তার বাবা মার সাক্ষাৎকার থেকে শুরু করে সব কিছু এমনভাবে এক্সপোজ করা হয় যেন তিনিই আসলে ঘটনাটা ঘটিয়েছেন, তা কিন্তু না।
কিন্তু তাহলে তাকে কিন্তু সামাজিকভাবে এক ধরনের নেতিবাচকতার মধ্যে পড়তে হচ্ছে। পাড়া প্রতিবেশী কি বলবে, তার যদি ছোট ভাই বোন থাকে, তার মানে সেই পরিবারে যদি এই যে আসলে এই ঘটনার ভুক্তভোগী, তার যদি ছোট বোন থাকে, তার বিয়ে দিতে সমস্যা হবে তার মায়ের, এই ধরনের সোশ্যাল ট্যাবও কিন্তু আছে। অথচ কি দেখেন, আমরা কিন্তু যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু নিপীড়নের শিকার, কিন্তু তাকেই লজ্জার মধ্যে পড়তে হচ্ছে। এবং সে যখন আসলে এই যে আইনি প্রক্রিয়া, আপনারা এই বিষয়গুলো ডিল করেন, আইনি প্রক্রিয়াটা কিন্তু সহজ না। সে যখন একটা কেস ফাইল করতে যাবে, সেটা তাকে যে মানে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হতে হয় এই বর্ণনাটা দিতে গিয়ে, সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো সফিস্টিকেটেডলি ডিল করা দরকার। সেটা একেবারে প্রশাসন থেকে শুরু করে, মানে একদম পুলিশি সহায়তা থেকে শুরু করে আইনি প্রক্রিয়া পর্যন্ত এই বিষয়গুলো আরো সহজতর হওয়া দরকার। এবং দেখেন, দীর্ঘসূত্রিতা শুধুমাত্র কিন্তু বিচারিক দুর্বলতার প্রতিফলন না, এটা আরেকটা অসুবিধার জায়গা আছে। এই যে 8 বছর ধরে যখন একটা পরিবার মামলাটা চালায়, তার তো জমি জমা বিক্রি করে এই মামলাগুলো চালাইতে হয়, আইনজীবী ধরতে হয়। তো এটা তার অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে ভুক্তভোগী, সে নির্যাতনের শিকার, সেই পরিবারটা তার মধ্যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মামলা চালাতে গিয়ে। এটা তো আসলে হওয়ার কথা না। বরং আমি মনে করি যে এইটা সরকারের দায়িত্ব, যে এই মামলাগুলোর ক্ষেত্রে সরকার থেকে রাষ্ট্র এই দায়িত্ব নিবে যে এই মামলাগুলো আসলে পরিচালনার ক্ষেত্রে, সুতরাং যাতে করে আসলে অর্থনৈতিক বার্ডেনটাও আসলে পরিবারগুলোর উপরে না পড়ে। ধন্যবাদ মুন্নিয়াপা। এই যে আমরা একটা ঘটনা দেখলাম যে সোহেল রানা, যে এই মূল কালপ্রিট, তার এই জঘন্য কর্মকাণ্ডের সাথে তার স্ত্রী হেল্প করছে, বিষয়টা মানে এটা কিভাবে সম্ভব, মানে কি রকম, মানে কতটা বিকৃত একজন মানুষ হলে এই রকম একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা, তাও একটা শিশুকে, 8 বছরের একটা শিশু, একটা মানে এত ছোট একটা বাচ্চাকে তার স্ত্রী, আমাদের সমাজের নীতি নৈতিকতা মানবিকতা সব কিছুকে একেবারে গত 4টা টার্মে এমনভাবে সিস্টেমেটিক্যালি আপনার পাঠিয়ে দেওয়া হয়েছে বনবাসে, যে আমাদের আজকে খুব ভয় হয় যে এই সমাজে নানান রকম নেতিবাচক যে জিনিসগুলো আমরা দেখছি, এখানে বিভিন্ন রকম হয়তোবা কোনো রকম কোনো কর্নারের বিভিন্ন এজেন্ডাও থাকে, যে একটু আনরেস্ট তৈরি করা, কিন্তু তার বাইরেও এই জিনিসটাও আছে, ভীষণভাবে আছে। যেই কথাটা ওই যে বলেছে যে ভিকটিমের নাম পরিচয়, এটা গণমাধ্যমে খুব প্রকাশ না করে, এটা আমার একটা মামলা ছিল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সুপ্রিম কোর্টে, তো সেটায় বলা হয়েছিল বারবার যে আসামি যে তার নাম, তার পরিচয়, তার বৃত্তান্ত, তার সব কিছু প্রকাশ করে দেন না, কারণ তাহলে তো এটা একটা প্রেশার হিসেবেও কাজ করে আর সুবিধা হয়। এটা না করে ওই পাশাপাশি অন্যটা করলে, ওই যে ছোট ভাই বোনের ব্যাপার আছে ফ্যামিলির, সেটা আমি আশা করি ভবিষ্যতে এটা খেয়াল করবে। দেখেন, এই ধরনের ঘটনায় একটা পৃথক কেবলমাত্র রেপের, ধর্ষণের বিচার করবার জন্য একটা ট্রাইব্যুনাল এখন খুব আমাদের জরুরি, অন্য কোনো মামলা না। সেখানে নারী শিশুতেও যেমন ধর্ষণের মামলা এবং ধর্ষণ, মৃত্যু, হত্যা, এটার যেমন একটা বিধান আছে, পেনাল কোডেও আছে। কাজেই এখানে আমি মনে করি কেবল রেপটাকে, আর সেইটার কারণে নিম্ন আদালতে যেমন পিপি আছেন, এপিপি আছেন, বিচারক আছেন, আইনজীবী, এবং সবচেয়ে প্রথমে আসে পুলিশ, আর সেই সাথে ডাক্তার। তাহলে দেখেন কয়টা আপনার মানুষ হলো, কয়জন? রাষ্ট্রপক্ষের আইনজীবী এক পক্ষ, রাষ্ট্রপক্ষের আইনজীবী, পিপি এপিপি, বিচারক, আইনজীবী আমরা, আর হচ্ছে পুলিশ তারা, আর ডাক্তার, এই তো। তো এইটার জন্য এত কিছু, তো আসলে এত সময় নিক্ষেপের তো আমাদের কোনো সুযোগ নাই। আর সেক্স অফেন্ডার যারা শিশু নির্যাতনকারী, যারা শিশুদেরকে এই যে এইভাবে বলাৎকার করছে কিংবা রেপ করে হত্যা করছে, তাদের তো আমি মনে করি একটা সেন্ট্রাল ডেটাবেস থাকা উচিত পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর, যেন তারা আজকে মনে করেন কোনোখানে ভোলায় আছে, কালকে সেখান থেকে সে টাঙ্গাইল গেল, সেখানে যেন একটা অ্যালার্ট থাকে যে এ কিন্তু মুভ করছে, তার সাথে সাথে যেন এই জিনিসগুলো আসে। ল অ্যান্ড অর্ডারের কথা যেমন উনি বলেছেন, আমরা দেখেছিলাম যে 18 মাসে আপনার ল অ্যান্ড অর্ডার ফ্লুইড ছিল, ভালো খুব ছিল যে এটা তা না। দেখেন, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর রাজনীতিকরণ ভীষণ রকমের, সেই সাথে পেশাদারিত্বের যে অভাব এবং তাদের যে মনস্তত্ত্ব, এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি। তো এখন যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে, আমরা আশা করি যে এটা ধীরে ধীরে এটার উন্নতি হবে। মাগুরায়
যেই মেয়েটার 29 দিনে হত্যা করেছে এবং 29 দিনের মাথায় আসামির মৃত্যুদণ্ডের যেই সাজা এসেছে, সেটা আমি আশা করব আমাদের যিনি বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল আছেন, আমিও তো ছিলাম ওই অফিসে 6 বছর, 2001 থেকে 6। তো এটা হচ্ছে কি, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। কাজেই হাইকোর্টে উনি এটা আলাদা করে দেখবেন, কারণ এখন এটা তো দেখা যাচ্ছে অত্যন্ত অ্যালার্মিং এই জিনিসটা, একটা মেসেজ দিতে হবে সমাজকে। হাইকোর্টের ডেথ রেফারেন্স মামলাগুলো শুনানি করে অ্যাপিলেট ডিভিশনে আরও বিচারক নিয়োগ করতে হলে করবেন, করে হাইকোর্টেও উচ্চ আদালতে, কিন্তু এই মামলাগুলো শুনানি আপনার হতে হবে। এখন হয় কি যে বিভিন্ন আইনি জটিলতা, হ্যাঁ দীর্ঘসূত্রিতার কারণে হয়তোবা যেই পরিমাণ 3% কনভিকশন, যেটা অত্যন্ত লো, অত্যন্ত কম, অপরাধীরা এইভাবে যদি পার পেয়ে যায় একটা অপরাধ করে, এটা তো আমাদেরকে কোনো ভালো মেসেজ দিচ্ছে না। সাক্ষী এবং প্রমাণ সুরক্ষার অভাব আমাদের আছে। সাক্ষী সুরক্ষা আইনটা আমাদের দেশে নাই, না, সাক্ষী নাই। সুরক্ষা আইন। ওই রকম ওই যে উইটনেস প্রোটেকশন অ্যাক্টের একটা ব্যাপার আছে, লোক একটা শেষ করে দিই আমি, লোক লজ্জার একটা ব্যাপার আছে, সামাজিকভাবে আপনার এক ঘরে, ওই যে আমি বলছি না, নাম বলেন না বারবার, ওই যে শিশুটার কথা বলছি, এটা একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু সেটা পজিটিভ না লং রানে। এবং সেই কারণেই দেখেন যে অপরাধীদের হুমকির কারণে ভুক্তভোগী বা তাদের পরিবার অনেক সময় মামলা করে না, কিংবা সাক্ষী দিতেও ভীষণ ভয় পায়। অনেক সময় অর্থনৈতিক ব্যাপার থাকে, অনেক সময় আরো নানান রকম প্রভাব প্রতিপত্তির ব্যাপার থাকে, যেটা আপনার একটা মামলায় একটা নেতিবাচক একটা কারণ হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক একটা কারণ আছে, অর্থনৈতিক কারণটাও আপনার পরনির্ভরশীলতা। অনেক নারী দেখবেন যে অর্থনৈতিকভাবে পরিবার কিংবা আমরা স্বামীর ওপরই তো সাধারণতভাবে একটু নির্ভরশীল আমরা থাকি, তো সেই সব কারণেই শারীরিক মানসিক নির্যাতন প্রতিবাদ করতে পারি না। তো দারিদ্রতাও এটার মধ্যে একটা কারণ কাজ করে। মনিরা শারমিন, সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, সাক্ষী সুরক্ষা আইন আমাদের দেশে নেই, যে কারণে আপনি একটা প্রপার জাজমেন্ট করতে গেলে যে আপনার সাক্ষীর যেটা দরকার সেটা অনেক সময় অনুপস্থিত থাকে। আর আপনারা অনেক সময় চিৎকার করি কেন মামলাটা দ্রুত শেষ হচ্ছে না, কিন্তু দ্রুত শেষ করার মধ্যে এক ধরনের যে ভিকটিম, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো সব ক্ষেত্রে এই ওই একটা ন্যায় বিচার পেতে গেলে যেসব বিষয়গুলো খুব জরুরি, তার মধ্যে অন্যতম সাক্ষী সুরক্ষা আইন, সেই জিনিসটা কেন সরকার এখনো তাগাদা অনুভব করছে না এই আইনটা করার জন্য? এটা আসলে একটা আমার কাছে মনে হয় যে আলাদা কিছু না, এটা আসলে মানে গুরুত্ব দেওয়ার বিষয় আর কি, মানে পুরো প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়ার বিষয়। প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে সাক্ষীরা আসলে নানানভাবে থ্রেটেন ফিল করে দেখে তারা ঠিক সময়ে আসে না, এবং দেখা যায় যে মামলাগুলো দুর্বল হয়ে যায় এবং দীর্ঘসূত্রিতা হয়। এবং শুধুমাত্র তাই না, কিন্তু দেখেন ওই যে ফরেনসিক রিপোর্ট, এটা দেখেন আমরা এই রামিসার এই হত্যাকাণ্ডে কিন্তু খুব দ্রুত পেয়ে গেছি, কিন্তু এটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। আপনি দেখেন যে যে কোনো জায়গায় এই ফরেনসিক রিপোর্টটা পেতে গেলে, যে কোনো ঘটনার ক্ষেত্রে, ধর্ষণের ঘটনার ক্ষেত্রে, এটা অনেক দিন লেগে যায়। এবং দেখা যায় যে এখানে আবার কোনো না কোনোভাবে অনেক ক্ষেত্রে রাজনৈতিক একটা প্রভাব থাকে। দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে এই জায়গায়, যে আমি গতকালকে পড়ছিলাম একটা রিপোর্ট, নরসিংদীতে এক, প্রথম আলো রিপোর্ট, নরসিংদীতে এক নারী ধর্ষণের ঘটনা। তিনি তিনি ধর্ষণের পরে তিনি যখন আসলে তার পরিবার থেকে এই বিষয়টা নিয়ে আইনি প্রক্রিয়ায় না গিয়ে তারা কি করেছে, সালিশে গিয়েছে। সেখানে বিএনপির একজন নেতা আছে, তিনি বলেছেন এটা মীমাংসা করে দিবে। এই মীমাংসা করে দিবে, এবং এটার যখন কোনো আইনি প্রক্রিয়ায় যায়নি, সেই জায়গা থেকে দেখা গেছে যে সেই নারী লজ্জায় আত্মহত্যা করার চেষ্টা করেছে, এবং সে এখন একটা হসপিটালের আইসিইউতে। মীমাংসা করে দিতে চেয়েছে বিএনপির নেতা, কিন্তু সেই প্রস্তাবটা তাকে কে দিয়েছে? হয়তো স্থানীয়রাই দিয়েছে। এখন এই জায়গা থেকে আমাদের দেখেন প্রথমত কিন্তু একটা অসচেতনতার ব্যাপার আছে, অসচেতনতা এবং একটা সোশ্যাল যে ট্যাবুর কথা বললাম, যে এটা নিয়ে এদিক ওদিক করলে বা এটা নিয়ে একটা মামলা করলে সেটা মনে হয় আমাদের সামাজিকভাবে আমরা এক ধরনের নেগেটিভিটির মধ্যে পড়বো। একটা মানে কি বলে ওইটাকে, একটা ধরেন যেই পরিবার আসলে এই ঘটনার সম্মুখীন হয়েছে তাদের তো একটা সামাজিকভাবে তারা একটা নেগেটিভ জিনিসের মধ্যে পড়বে। তো এই যে একটা পরিস্থিতি, যে যখন আসলে এই নেগোসিয়েশন করে দেওয়া বা এই যে সালিশের মাধ্যমে যখন আসলে এই আইনকে এবং এই বিচারকে পাশ কাটিয়ে যখন আমরা এই যে ধরনের নেগোসিয়েশনের মধ্যে যাচ্ছি এবং মীমাংসা করে দেওয়ার জন্য যাচ্ছি, সেটা তো একটা খুব বড় একটা অপরাধ। মানে এখানে একজন রাজনৈতিক নেতা তিনি মীমাংসা করতে যাবেন কেন? তো ওনার লাভটা কি? উনি খানিকটা কমিশন পায়, যে আচ্ছা ঠিক আছে আমাকে কিছু টাকা দাও, আমি মীমাংসা করে দিচ্ছি। এবং মীমাংসা করে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের অপরাধ ধামাচাপা দেওয়া হয় কিভাবে? বিয়ের প্রস্তাব দেওয়া হয়, যাতে বিয়ে দিয়ে দাও,
তো এটা তো একটা খুব অসুবিধার জায়গা, যেখানে সে একজনের দ্বারা নিপীড়নের শিকার হলো, আবার তাকে বলছে যে তাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। তো এই যখন পরিস্থিতি, তখন আমার কাছে মনে হয় যে পুরো সিস্টেমটাকে আরো বেশি ইজিয়ার করা, একদম স্থানীয় পর্যায়ে এই সচেতনতার দরকার আছে যে এই আইনি প্রক্রিয়াটা আসলে কিন্তু অনেক শক্ত। আমরা এখানে শিক্ষিত মানুষজন বসে এসির মধ্যে বসে কথা বলছি, কিন্তু এইটা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এত সহজ না। মানুষ, বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে আইন আদালত। কারণ এই দুইটা জটিল প্রক্রিয়া, এখানে গেলে নানানভাবে হয়রানির শিকার হতে হয়, হেনস্থার শিকার হতে হয়। সুতরাং যখন একটা মানুষ এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে, তখন আসলে এই শক্ত জটিল প্রক্রিয়াগুলোর মধ্যে যেতে চায় না। কিন্তু এই জায়গাতে সরকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধুমাত্র আসলে এই বিচারিক যে দীর্ঘসূত্রিতা, এটি কমানোর জন্য যেই প্রক্রিয়াটা, শুধু সেটার দিকে মনোযোগ দিলেও হবে না, একেবারে তৃণমূল পর্যায়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আসলে মানুষকে অ্যাওয়ার করা যে তার আসলে এই বিচারটার কাছে যেতে হবে এবং বিচারটা সে পাবে। এটা তখন আসলে মানে মানুষের মধ্যে আসবে যখন আসলে বিচার একটা কার্যকর হবে এবং সেটা মানুষ জানবে। দেখেন, আমার মনে হয় কি যে বিচার, এই যে প্রথম দিক থেকে আপনি বললেন যে বেশিরভাগ ক্ষেত্রে জামিনে বের হয়ে যাওয়ার একটা সংস্কৃতি আছে এবং পরবর্তীতে সেই জামিনে বের হয়ে যাওয়া অপরাধী সেই পরিবারগুলোকে আবার হুমকি ধামকির মধ্যে রাখছে। তো এই যে একটা বিচার যদি আমরা কার্যকর করতে পারি, বা এই যে বিচারের রায় যে হবে, সেটা যদি আমরা কোনোভাবে মানুষকে শোনাতে পারি মাইকে, এবং ধরেন একটা, আমি বলছি আর কি, এটা যদি করা যায়, সেটা হচ্ছে যে মাইকে যদি বিচারটা শোনানো যায় যে এই ঘটনার যে আবার শাস্তি। আমি একটু ইন্টারাপ্ট করি, অনেকে আবার বলছে এটা প্রকাশ্যে তার বিচার খাওয়া হোক এবং তাকে, না না, এটা তো খুবই একটা, এটা খুবই, আমি জানি না, এটা যে অনেকেই বলছে কল্লার বদলে কল্লা, এগুলো খুবই মানে বিচারিক প্রক্রিয়াটাকে মানে আইনমন্ত্রী, একদিকে রেখে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই ধরনের মধ্যযুগীয় একটা বিষয়, যেহেতু আমরা, কিন্তু তার এই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন হ্যাঁ, মানে জায়গায়। উনার আবার দায়িত্বশীল জায়গা থেকে এত কথা বলার দরকার নেই। এটা যদি মধ্যযুগীয় উনি ওখানে বলেন, যেভাবে করে হত্যাকাণ্ডটা হয়েছে ধর্ষণের পরে, সেটাও তো মধ্যযুগীয়, তাই না? ওটা তো খুব খুব সাধারণ মানুষ, আমরা ভাবতেও পারি না যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো উনি মানে অনেক সময় মনে হয় যে উনি কথা বলেন না কেন, আবার যখন কথা বলেন ওই সময় অনেক বেফাস কথা বলে ফেলেন, এটা একটা অসুবিধা। এখন এই জায়গাতে হচ্ছে ঘটনা হইলো যে এই যে বিচারটা আমরা আসলে সাধারণ মানুষকে বুঝাতে হবে যে বিচারটা কিন্তু, রায়টা কিন্তু এরকম, এবং এটা আসলে ভয় একটা সৃষ্টি করা দরকার সম্ভাব্য অপরাধীদের মনের মধ্যে। এই ভয়টা তৈরি করতে হবে যে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু এরকম মানে রায় হয়, মানে দৃষ্টান্ত বলে একটা শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তি। নজির রাখতে হবে। হ্যাঁ, নজিরটা কিভাবে আপনি মানুষের কাছে পৌঁছাবেন? আপনি এই রায়টা আপনি শোনান না কেন সবাইকে? এবং যে ওই এলাকায় যে আসলে অপরাধী, তার এলাকায় স্থানীয়ভাবে মাইকিং করে শোনান যে অমুকের কিন্তু এই কারণে এই শাস্তিটা হয়েছে। মুন্নিয়াপা, সেটা হচ্ছে যে আমাদের অনেকে বলা হচ্ছে যে মাদকের সহজলভ্যতা, তারপরে আপনার এই যে সাইবার বুলিং এবং ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যে নারীদের প্রতি সহিংসতা যে বাড়ছে, এবং আমাদের সামাজিক এবং রাজনৈতিক যে কন্যা শিশুদের যে করার জন্য, তাদেরকে টেক কেয়ার করার জন্য আমাদের যে দায়িত্ব, সেটাও আমরা ঠিকমতো পালন করছি না, এবং তাদেরকে আমরা সুরক্ষার জন্য অনেক কিছু আপনার সেন্সেবল ওয়েতে কিছু জিনিস বোঝাতে হয়, সেটাও আমরা বোঝাচ্ছি না। মানে যে ব্যাড টাচ কাকে বলে এবং কার সঙ্গে সে যাবে বাইরে, এবং কেউ তাকে যাতে প্রলোভন যাতে না দিতে পারে, এবং আমরা একটা নির্ভরযোগ্য সঙ্গী তার সাথে দিতে চাই স্কুলে গেলে। এই বিষয়গুলো তো আমাদের সমাজেরই অংশ, আমরা সেইগুলো থেকে অনেকটা ইগনোর করে চলে যাচ্ছি, এবং একটা ঘটনা ঘটার পরে আমরা সেটা নিয়ে উচ্চবাচ্য করছি। না, ঠিক আছে। দেখেন, একটা শিশু জন্মের পরে তার প্রথম যেই শিক্ষা, সেটা তো তার পরিবার, সেটা তো পরিবার, তারপরে না সমাজ। এখন সেই পরিবারে আমরা যারা মা আছি, আমরা ওয়ার্কিং মা হতে পারি, কিন্তু আমরা কি আমার সন্তান, যে আমার শিশু, গুড প্যারেন্টিংয়ের একটা ব্যাপার আছে, কোয়ালিটি টাইম আমরা কাটাচ্ছি কিনা? আর এই গুড টাচ, ব্যাড টাচ, এটা কিন্তু ফ্যামিলির ভিতর থেকে হয় সব সময়। এটা হয় পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই রিংটা। এটা বিভিন্ন অর্গানাইজেশন এটা নিয়ে কাজ করে, হয়তো সচেতনতা কিংবা আরও অনেক বেশি এখন আপনার জানানো মানুষকে প্রয়োজন হয়ে গেছে, যেটার অভাব দেখা যাচ্ছে, যেটার নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এটা একটা দিক। আরও এরকম, এর আগে আমি যেমন বলেছি, আরও অনেকগুলো দিক আছে। আর ওই যে কথাটা, যে রেপের মামলা মীমাংসা সে যেই করুক, আমি আইনজীবী হিসেবে আপনাকে বলি যে আমাদের দেশের যে প্রচলিত আইন আছে, সেই আইনে ধর্ষণ কোনো দিনও, এরকম মামলা কোনো দিনই আপনার আপোষযোগ্য না, এটা কোনো দিনই মীমাংসাযোগ্য না।
কোন অনেক অপরাধ আছে যেটা আপোষ মীমাংসা হয়, ধর্ষণ মোটেই তা না, তার ভেতর ধর্ষণ পড়ে না। এটা একটা অসম্ভব গুরুতর অপরাধ, যে অপরাধটা একটা আপোষযোগ্য ফৌজদারি অপরাধ। এটাকে বলে নন কম্পাউন্ডেবল অফেন্স বলি আমরা। আপনি জানেন যে কম্পাউন্ডেবল অফেন্সও আছে, এটা না, রেপ না। সে বিচারকও অনেক সময় বিয়ে দিয়েছে, আমরা দেখেছি যে ধর্ষকের সাথে যে ভিকটিম, যেটা খুব অনুচিত হয়েছে বলে আমরা মনে করি। এটার যে আইনটা নারী শিশু নির্যাতন দমন আইন, সেটার আন্ডারে যখন করে 2000, পরবর্তীতে আরও আপনার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা আমরা জানি। আদালতের অত্যন্ত কঠোর নির্দেশনা কিন্তু আছে বাংলাদেশের যে উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের, যে ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে এটা আপনার কোনো রকম আপোষ কিংবা মীমাংসা, এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা আইনের চোখে অবৈধ। যদিও বাস্তব চিত্র, সামাজিক চ্যালেঞ্জ আমাদের আছে, আমরা সেটা জানি। যেমন এই যে দু একটা জিনিস চলে আসে এখন, বেআইনি সালিশ গ্রামে গঞ্জে আপনি জানেন যে হয়, এটা এমন না যে এটা আনহার্ড অফ, আমরা কেউ কোনোদিন শুনিনি, তা না। গ্রামে গঞ্জে গ্রাম্য আদালত এটা আরো অনেক বেশি এফিশিয়েন্ট করা দরকার বলে আমি মনে করি একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবেও। সেই সাথে এই যে মামলার দীর্ঘ জট, আরবিট্রেশন বলুন কিংবা মেডিয়েশন বলুন, আমার এডিআর বলি আমরা, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি, এই জিনিসগুলো যদি পাশাপাশি আসে তাহলে কিন্তু আমাদের কোর্টের ওপর থেকে অনেক রকম চাপ কমে যায়। আর এই আপনার যেই রকম ধর্ষণের মামলাগুলোতে সাক্ষী পাওয়া যায় না, ধর্ষণের মামলায় সাক্ষীরা এসে নানান কারণে সাক্ষী দিতে কিংবা কখনো সাক্ষী দিল হস্টাইল বলে, বৈরী হয়ে যায়, হস্টাইল উইটনেস, বৈরী হয়ে যায়। তো এই জিনিসগুলো আছে, কিন্তু আইনের চোখে দেখেন ধর্ষণের মামলা, আমি বহু মামলা করেছি, সবসময় অবশ্য ভিকটিমের পক্ষে। তো ধর্ষণের মামলার একটা মাত্র যেটা খুব জরুরি সেটা হলো একটা সুষ্ঠু তদন্ত। আমি যেটা বলেছি যে আমাদের এই রিংটার মধ্যে সবচেয়ে প্রথমে 1 নম্বরে আসে কে? পুলিশ। তারপরে কে আসে? ডাক্তার। তারপরে আমরা আসি লয়ার। তারপরে কে আসে? লয়ার মানে পিপি, এপিপি। আবার বলতেছি আমাদের দক্ষতা বাড়াতে হবে, পিপি, এপিপি। আর উচ্চ আদালতে আসলে এজি, ডিএজি, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল। সেই সাথে দক্ষতা বাড়াতে হয় বিচারকদের। ওনারা একটা মামলা দিনের পর দিন কি শুনেন, ওনারা যেই মামলাটা যেটুকু শুনবেন, জাস্টিস হারিড জাস্টিস বাড়িড আমরা জানি, আবার জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড, ওইটা একটু মাথায় রাখবো আমরা এইবার। কারণ 3% কনভিকশন রেট, এটা তো ভাই একটা সভ্য সমাজে এমন তো না যে রেপ হচ্ছে না। রেপ কি হচ্ছে না? দিনে রাতে আমরা কি বলছি তাহলে, কি শুনছি আমরা? তো তাহলে ভাই রেপের কনভিকশনটা, হার্ডলসগুলো তো আমি বললাম, তারপরও 3% কি করে হয় আর 97% বের হয়ে যাবে? এটা তো হয় না। কাজেই আমাদেরকে এখন এই বিচারগুলো সম্পন্ন হওয়া সঠিকভাবে, এবং এর বাইরে, বিচারের বাইরে কোনো আপোষ, রেপের মামলায় কোনো মীমাংসা সে যেই করুক তাকে আইনের আওতায় আনতে বলবো আমি। রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার অভিযোগ করেছে আপনার দল, বলেছে যে দেশে গুম, খুন, ধর্ষণ, নাগরিকদের নিরাপত্তাহীনতার যে অবস্থা চলে গেছে, সরকার পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এইটা বলেছেন আসিফ মাহমুদ। আপনি কি মনে করেন যে আসলে এরকম পরিস্থিতি হয়েছে দেশে? দেখেন, মানে ওয়েন ইটস অ্যাবাউট পিপলস লাইফ, মানে মানুষের জীবন চলে যাচ্ছে, আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা কিন্তু বড় বিষয়। হ্যাঁ, এটা কেউ যদি এটা বলে যে এটার জন্য সরকার ব্যর্থ, অবশ্যই ব্যর্থ। ধরেন এই যে হামের ক্ষেত্রেও যদি আমি বলি যে যেভাবে করে আজকে সর্বোচ্চ 17 জন হামের শিশু মৃত্যুর সংখ্যা, এখন আপনি নানান কিছু বলতে পারেন যে অমুকের সমস্যা, তমুকের সমস্যা, দায় চাপানোর রাজনীতি, আমরা এগুলো দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না? বিচারহীনতার যে সংস্কৃতি, সেগুলো ঠিক করা। সরকারের মেয়াদ তো খুবই কম, আমরা কি সরকারকে এখনই বলতে পারি যে ব্যর্থ? না না না, ধরেন এই যে আমার কথা হচ্ছে যে যতদিন এটা বলে অনেক ক্ষেত্রে সরকারকে একটা লেভারেজ দেওয়া হয়। হ্যাঁ, 3 মাস বা 100 দিন, 100 দিনের মধ্যে যা যা ঘটেছে সেটা নিয়ে তো সরকারের তৎপরতা আমরা দেখব। অবশ্যই 100 দিন কোনোভাবে করেই একটা সরকারকে পুরোপুরি মূল্যায়ন করার সুযোগ নাই। তবে যখন আসলে একটা মানুষের জীবন চলে যাচ্ছে, একটা মানুষ না, অনেক শিশুর জীবন চলে গেছে, রামিসা সহ আরও 3 জন, আমরা যদি বলি গত 1 সপ্তাহের মধ্যে 3 জন ধর্ষণের শিকার হয়েছে এবং 2 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
তো যখন এই ধরনের পরিস্থিতি, এবং এটা আপনি কোথায় রাখবেন আপনার শিশুকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, মানে নারী ও শিশু ধর্ষণের অবস্থা যেরকম একটা পর্যায়ে পৌঁছেছে, তার তো ঘর থেকে বেরো হতে হচ্ছে না। মানে নারীরা ধরেন, নারী ধর্ষণ হলে এতদিন পোশাকের কথা বলা হতো, নানান ধরনের কথা বলা হতো, এখন শিশুর ক্ষেত্রে তো তাও বলা যাচ্ছে না। সো মানে শিশুরা যদি এখন এই ধরনের একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে, যে ঘরেও সে নিরাপদ না, বাইরেও নিরাপদ না, তাহলে আসলে কোথায় যাবে? আচ্ছা, আমাদের হাতে প্রায় সময় শেষ, আমি একটু আপনার কাছে আসতে চাই শেষবারের মতো, যে অনেকে বলছে যে সে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাহলে তার মামলার কেন এত ডিলে হবে বিচার প্রক্রিয়া? আসলে কি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যথেষ্ট একজনকে শাস্তি নিশ্চিত করার জন্য? খুব বেশি কনভিন্সিং যদি হয় কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা একটা অনেক বড় আইন আছে। এটা ভলেন্টারি হতে হবে, ট্রু হতে হবে, কেউ ভয়ভীতি না। তো এটা তো চোখের সামনে সবই যেহেতু আছে, কাজেই এটা তো বলাই হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, চার্জশিট দিয়েছে, আইনমন্ত্রীর কথাও এসছে। না, আমরা আশা করি এই মামলায় দীর্ঘসূত্রিতা এটার সুযোগ থাকবে না। এটা আপনার দ্রুতই আপনার ইনশাল্লাহ বিচারটা শেষ হয়ে এই রকম যতগুলো মামলা আছে আমি বলবো অন্তত 50 জন ধর্ষকের ফাঁসি দিয়ে দিক, তাহলে পরে একটা মেসেজ যাবে যে পজিটিভ। আর দেখেন এনসিপি আর তারা তো জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে। এক মিনিট, এনসিপি এখন তারা ওই সুই একটা গেলেও দেখছে আর কি বেশ বড়ভাবে জামাতের চোখ দিয়ে, কারণ এখন তো জামাতি তাদের ভর করে আছে আর কি। তো এই কারণে তারা তাদের যেটা করণীয় সেটা না করে তারা এমন কথাবার্তা, কেউ কেউ তারা কিন্তু একেবারে রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে, আমি বলবো যে তারা যেই কমেন্ট কিছু করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, হ্যাঁ, এর থেকে বিরত থাকতে বলবো। আমি বলবো যে আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, আমরা সেটাকে ভীষণভাবে স্বাগত জানাই এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন, যেহেতু বিরোধী দল ইজ পার্ট অফ দ্য গভর্নমেন্ট টু। তারা যদি মনে করে না আমরা তো বিরোধী দল, আমরা তো দুধ ভাত, ওইটা হবে না। হ্যাঁ, বিরোধী দলকেও অত্যন্ত আপনার একটা এমন ভূমিকা পালন করবে তারা গণতন্ত্রকে সুসংহত করবার জন্য, প্রথম অধিবেশনে যেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে করতে। আমরা তাদেরকে আমাদের বেনিফিট অফ ডাউট দিয়েছি, বারবার 18 মাস দিয়েছি, এইটুকু দিয়েছি, এরপরে আচ্ছা কি দিব সেটার বলতে পারছি না। মনিরা শারমিন এবং ফাহিমা নাসরিন মুন্নি, আপনার দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।